আপনারা এমন একজন লোকের হাতে দায়িত্ব দিয়েছেন যে লোকটা স্টেক বুঝে না, রাজনীতির ন্যূনতম কোনো জ্ঞান নাই। কিন্তু শেখ মুজিবও তো দেশপ্রেমিক ছিল, কিন্তু মরার আগে তো হলো বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার হয়ে গেছে। মরার আগে আমরা কাউকে হাদিফ মরিয়া প্রমাণ করিয়াছে সে দেশপ্রেমিক। আপনারা দেখেছেন শেখ হাসিনা, মানে সবাই লাইভে বসেছিল যে শেখ হাসিনা ভিডিওতে আসবে, কিন্তু আসে নাই। এই শেখ হাসিনা হলো এই অফলাইনে গরম বক্তব্য দিয়ে যাচ্ছে এবং তারা একটা প্রেস মিট করেছে ভারত রাষ্ট্রে বসে। ভারত সরকার তাদেরকে যে অপরচুনিটিটা দিয়েছে, এই সুযোগটা দিয়েছে, তারা বরাবরই স্পষ্ট করেছে যে আমরা তোমাদের বাংলাদেশের যারা মুসলমান তাদের বিরুদ্ধে আমরা যারা একটা বাহিনী তৈরি করেছি এই বাহিনীদেরকে প্রোটেক্ট করব। এখন সেই সময় আমরা অনুচ্ছেদিয়া থেকে শুরু করে বাংলাদেশ সবাইকে প্রত্যার্পণ করেছিল। আমরা যদি সেভেন সিস্টার্সে যারা স্বাধীনতার জন্য আজাদির আন্দোলন করতেছে বা অন্যান্য জায়গায়, আমরা যদি বাংলাদেশে সেই সুযোগটা করে দিই, যে বলবো যে তারাও নিপীড়িত মুসলিম, আমরা তাদেরকে ওরা সুযোগ তৈরি করে দিচ্ছি, তখন পরিস্থিতি গোলাটা হলে তো বাংলাদেশে এবং পুরো সাউথ এশিয়াতে। এবং সেখান থেকে ফরেন মিনিস্টার একটা স্টেটমেন্ট দিয়েছে, সবাই বাংলাদেশে সাব্বাস সাব্বাস বাঘের বাচ্চা বলে চিল্লানো শুরু করুন। একটা ফরেন মিনিস্ট্রি ওইখানে শেখ হাসিনা বসে রীতিমতো প্রেস ব্রিফিং করতেছে, সব কিছু করতেছে, ওইটা ডিল করতে না পারে সে প্রেস রিলিজ লিখতেছে, সবাই তাকে বলতেছে বাঘের বাচ্চা। আমার এটার কোনো যৌক্তিকতাও পাইনি, কোনো কিছু পাইনি। এবং ইজাজ সাহেব এটা বলে গিয়েছেন যে আমরা স্পষ্টত আমরা কোনো চায়নার পেটেও যাইতে চাই না, কোনো ওয়াশিংটনের পেটেও যাইতে চাই না, কোনো দিল্লির পেটেও যাইতে চাই না। আপনি আজাদে নিয়ে যদি এখানে দাঁড়ান, আপনাকে সবাই বদলে করবে। আর নাহলে ফুটবলের মতন বিভিন্ন জায়গায় লাথি খাইতে হবে। আমরা ওই ফুটবল বাংলাদেশকে বানাইতে চাই না। ওইখানেও অন্তর্বর্তী সরকার আপনারা আলোচনা এসেছে, আমরা তো ওরা সিনিয়রদেরকে দায়িত্ব দিয়েছি। দায়িত্ব দেওয়ার পরে সিনিয়ররা নিজেদের মতন চালাইছে, আমাদের জিজ্ঞাসা করেনি। তখন আমরা কি করব? পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে ছাত্রদেরকে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হলো, সর্ব জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। আমরা তো এখনো এগুলো চুপ করে আছে, কোনো কিছু বলিনি। আমরা একটু দেখি দেশটা সবাই কোথায় নিয়ে যাচ্ছে। ওই সময় আমরা দেখেছিলাম, এখনো দেখতেছি কোথায় যাচ্ছে দেশটা। আপনারা দেখতে পাইবেন কয়েকদিন পরেই কি বাজে পরিস্থিতিতে দেশটা পড়তে যাচ্ছে। আপনারা এমন একজন লোকের হাতে দায়িত্ব দিয়েছেন যে লোকটা স্টেক বুঝে না, রাজনীতির ন্যূনতম কোনো জ্ঞান নাই। কি করেছে 5 মাসে? আপনি দেখেন সকাল থেকে আমার বাসায় এখনো রান্না হয় না, গ্যাস নাই। 20% শ্রমিক ছাঁটাই করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে গ্যাস নাই। বিদেশে প্রবাসীদের সাথে গিয়ে কথা বলেছে, কি যে বাজে অবস্থায় আছে তারা। এখন গ্যাস নাই, বিদ্যুৎ নাই, ভালো কথা। এখন বাংলাদেশ তাহলে কিভাবে দাঁড়াবে? এখন আমরা তাহলে কি করব? এখন অনেকে বলে যে তারেক রহমানের সমালোচনা, প্রধানমন্ত্রী ওনার সমালোচনা করবে প্রবলেম। এখন আপনি এক জায়গায় রওনা দিচ্ছেন, যার হলো গুলিস্তান, আপনি হলো মোহাম্মদপুরের দিকে হাঁটা শুরু করছেন, আপনি গুলিস্তান যেতে পারবেন? তারেক রহমান হলো আমাদের যেখানে জায়গাটা ছিল গুলিস্তান যাওয়ার, তারেক রহমান উল্টা মতো মোহাম্মদপুরে যাইতেছে। না, আমরা বলি ভাই এদিকে না, ওইদিকে না, গুলিস্তান। বলে যে না, এদিকে গুলিস্তান যাবো। বলছে কে বলছে তোমার ব্যাপারে? সালাউদ্দিন আমাকে বলছে। তো জিজ্ঞেস করতেছে তাহলে ওইদিকে সালাউদ্দিন, মানুষ আরেকজন সালাউদ্দিন ভাইকে জিজ্ঞেস করতেছে ওইদিকে দেখেছেন কোনা? ও ওই গুলিস্তানের কথা বলে তো ওদিকে নিয়ে যেতেছি, কারণ ওইখানে দপ্তর আছে। রিপোর্টটুকু চিন্তা করেন যে লোকটা বাংলাদেশের, যার ভ্যালু হলো 22,000 কোটি টাকা, সে বাংলাদেশের 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা মাইরা দিচ্ছে। আর এটাকে রক্ষা করার জন্য সালাউদ্দিন সাহেব রাজনৈতিক যত নোংরামি তত আশ্রয় নিয়েছেন। এবং ওনার বাসায় একদিন হলো আমরা খাসি টাসি সব কিছু খাইছি। রিজভী ভাই ভালো লোক, রিজভী ভাইকে দেখি সবাই সম্মান করে, উনি আজকেও কিছু ভালো কথা বলেছেন। তারপরে সালাউদ্দিন ভাই বলতেছে আমি খুবই দেশপ্রেমিক। আমি বলছি আপনি মরার পরে বুঝবো আমি দেশপ্রেমিক না। কই কেন? শেখ মুজিবও তো দেশপ্রেমিক ছিল, কিন্তু মরার আগে তো হলো বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার হয়ে গেছে। মরার আগে আমরা কাউকে হাদিফ মরিয়া প্রমাণ করিয়াছে সে দেশপ্রেমিক। ফলত সালাউদ্দিন ভাইয়ের যে ইভেন্ট যে অ্যাক্টিভিটিস গুলা, এগুলো কোনো প্যাট্রিয়টিজমের সাথে যায় না। এগুলো হলো বাংলাদেশ বিরোধী উনি কার্যক্রম করতেছে।